আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনলি ইংলিশের পক্ষ থেকে আজকের রিটেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটি আমাদের মূলত প্যারাগ্রাফের উপরে, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এবং কিভাবে প্যারাগ্রাফ লিখলে তুমি 10-এর ভেতরে 8 ইজিলি পেয়ে যাবে, এবং একই সাথে তুমি কিভাবে বানিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবে ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা তুমি আজকের ক্লাসে শিখতে পারবে। আজকের ক্লাসটি কাদের জন্যে? যারা এসএসসি শিক্ষার্থী আছো কিংবা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো, আজকের ক্লাসটি মূলত তাদের জন্যে। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা প্যারাগ্রাফ শিখব এবং কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখব। তো আমাদের একাডেমিক প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের 5টি বিষয় থাকতে হবে, অর্থাৎ এই 5টি বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের প্যারাগ্রাফকে মূল্যায়ন করা হয়। টিচার যখন খাতা দেখবেন তখন তিনি এই 5টি বিষয় দেখবেন আছে কিনা, এবং নাম্বারিং, সাপোজ আমাদের তো 10 নাম্বার থাকে প্যারাগ্রাফের জন্য, তো আমাদের 10 নাম্বার এই 5টি বিষয়ের উপরে ভিত্তি করে নির্ভর করে নাম্বারিং করা হয়। তাহলে আমাদের সেগুলো কি? সর্বপ্রথম আছে আমাদের স্ট্রাকচার। আমাদের প্যারাগ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্ট্রাকচার, কারণ স্ট্রাকচার যদি আমি মেনটেন না করি তাহলে আমাদের লেখাটা একাডেমিক হবে না এবং লেখাটা একটা পারফেক্ট লেখা হবে না। দ্বিতীয় হচ্ছে আমাদের কন্টেন্ট, অর্থাৎ আমার যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে যে টপিকের উপরে, আমি কি সেই নির্ধারিত টপিকেই আছি, মূল পয়েন্টে আছি, নাকি আমি অফ টপিকে লিখছি। সো আমি ভিন্ন টপিকে যদি লিখি তাহলে তো আমার কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে। সো কন্টেন্ট মোটামুটি সবারই ঠিক থাকে। এরপরে তৃতীয়ত হচ্ছে আমাদের কোহ্যারেন্স। কোহ্যারেন্স হচ্ছে আমাদের পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্স, আগের আইডিয়ার সাথে পরের আইডিয়ার যে ধারাবাহিকতা থাকা, সঙ্গতি থাকা, মিল বজায় থাকা, টেন্সগত মিল বজায় থাকা, এই সব বিষয়গুলো হচ্ছে কোহ্যারেন্স। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল ওয়ার্ডস, অর্থাৎ আমরা যে কানেক্টরস নামক যে টপিকটি পড়েছি সেইগুলোকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ডস। অর্থাৎ আমাদের লেখাকে মাধুর্যপূর্ণ করবার জন্যে, অর্থপূর্ণ করবার জন্যে, ভাব গাম্ভীর্যপূর্ণ করবার জন্যে আমাদের ট্রানজিশনাল ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ 5 নাম্বার, সেটা হচ্ছে আমাদের গ্রামার। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা মিসকনসেপশন হচ্ছে আমাদের প্যারাগ্রাফে যদি গ্রামার ঠিক থাকে, বাক্য ঠিক থাকে, সে প্রত্যাশা করে 15 নম্বর পাবে। টোটালি একটা রং কনসেপ্ট। কারণ আমার গ্রামারে মাত্র 2 নাম্বার ক্যারি করে। আমরা যদি একটা পার্সেন্টেজ হিসাব করি, আমাদের স্ট্রাকচারের জন্য মোটামুটি 3 নাম্বার ধরা হয়, কন্টেন্টের জন্য 2 নাম্বার, কোহেরেন্সের জন্য 1, ট্রানজিশনাল ওয়ার্ডের জন্য 2 এবং গ্রামারের জন্য 2। এই হচ্ছে টোটালি আমাদের 10 নাম্বার কাউন্ট করা হয়। এখন এইখানে সে তোমাদের একটা অনাস্থা বা কনফিউশন তৈরি হতে পারে যে গ্যারান্টি কি। গ্যারান্টি হচ্ছে, প্রথম গ্যারান্টি, আমি নিজে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ি, আমাদের প্রথম সেমিস্টারে একটা কোর্স থাকে একাডেমিক প্যারাগ্রাফ রাইটিং, এবং আলহামদুলিল্লাহ আমি সেখানে 4 আউট অফ 4 পেয়েছি। তার মানে আমি স্ট্রাকচার জানি। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের যেই টিচার খাতা দেখবেন রিটেন, সেই টিচারে আমাকে কোর্স করিয়েছেন এবং তিনি আমাকে 4 আউট অফ 4 দিয়েছেন। প্রথম কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দেই, আমি বি ইউনিটে 20-এর মধ্যে ইংরেজিতে 15 পেয়েছি। সো তার মানে মোটামুটি এতটুকু রিলাই তোমরা করতেই পারো যে আমি যে কথাগুলো বলছি এটা টোটালি অ্যাকসেপ্টেবল অ্যান্ড কারেক্ট। তো তোমরা যদি এই বিষয়গুলো মেনটেন করো, ইনশাল্লাহ তোমরা, কারণ 10-এ কখনো 10 পাওয়া সম্ভব না। অনেক ভিডিও দেখবা যে তারা ভোগাস কথা বলছে, 10-এ 10 পাবো। ডেসক্রিপটিভ লেখাতে কখনোই ফুল নম্বর পাওয়া যায় না, এটা ইম্পসিবল। সেই জন্য সর্বোচ্চ 8 বা 9 পাওয়া যায়। সো এই বিষয়গুলো মেনটেন করলে তুমি ইজিলি 10-এ 8 বা 9 ইনশাল্লাহ প্রত্যাশা করতেই পারো। ঠিক আছে, তাহলে আমাদের এই 5টা ফিচার ক্লিয়ার। আমাদের যে কোনো প্যারাগ্রাফে লিখবো আমাদের এই 5টা বিষয় থাকতেই হবে। এখন এগুলো কিভাবে থাকবে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি ধাপে ধাপে পুরো ক্লাসে দেখব। ওকে, আমাদের পরের ধাপ। এখন আমরা দেখব হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা যে স্ট্রাকচারের কথা বললাম, স্ট্রাকচারটা কি, কিভাবে মেনটেন করা হয়। আমাদের প্যারাগ্রাফ স্ট্রাকচারে 3টা বিষয় থাকে। শুধুমাত্র প্যারাগ্রাফ না, তোমাদের যে কোনো লেখারই 3টা অংশ থাকে। একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা বডি পার্ট থাকে এবং একটা কনক্লুশন থাকে। তাহলে আমাদের প্যারাগ্রাফে যে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, এটা হচ্ছে আমাদের একটা শুরুতেই টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স কি, এগুলো আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বডি পার্ট। বডি পার্টে আমাদের যেই প্যারাগ্রাফের যেই সাপোর্টিং সেন্টেন্স, কোন পয়েন্টগুলো নিয়ে আমরা লিখব, কোন আইডিয়াগুলো নিয়ে লিখব, সেই আইডিয়াগুলো আমাদের বডি পার্টে আসবে। আমাদের সাপোর্টিং আইডিয়া 1, 2, 3।
অর্থাৎ আমরা 3টা আইডিয়া নিয়ে লিখব। এখন 3টা কেন লিখব? প্রথমত 3টার কম লিখলে সেই লেখাটা খুব ছোট হয়ে যায়, আবার 3টার বেশি লিখলে অতিরিক্ত বড় হয়ে যায়। সো প্যারাগ্রাফের কাকে বলে? প্যারাগ্রাফ হচ্ছে কোনো একটা টপিকের উপরে ক্ষুদ্র আলোচনা, তোমরা যেটা বাংলায় অনুচ্ছেদ পড়ো, অর্থাৎ 10 থেকে 12 বাক্যের একটা আলোচনা। আর আমাদের মিসকনসেপশন কি, আমরা স্কুল কলেজে আমাদের প্ল্যান থাকে কে কয় পেজ লিখে আসতে পারলাম, 10 পেজ, কেউ এমনও কেউ 5 পেজও লিখতে চায় প্যারাগ্রাফ, কম্পোজিশনের পরিবর্তে প্যারাগ্রাফ। সো এই বিষয়গুলো খুবই অকওয়ার্ড, আমরা অতিরিক্ত বড় করা যাবে না একাডেমিক রাইটিংয়ে। এরপরে আমাদের কনক্লুশন। কনক্লুশনে কি, আমাদের একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে, সমাপ্তি সূচক একটি বাক্য থাকবে। এই হলো আমাদের স্ট্রাকচার, টপিক সেন্টেন্স, দেন সাপোর্টিং সেন্টেন্স, শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স। চলো তাহলে এখন আমরা এইগুলো প্র্যাকটিক্যালি দেখি। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারের প্রথম আমাদের পয়েন্ট ছিল টপিক সেন্টেন্স। অর্থাৎ আমরা দেখব টপিক সেন্টেন্স জিনিসটা কি। প্যারাগ্রাফটি যেই বিষয়ের উপরে লেখা হবে তার সম্যক ধারণা দিতে হয় টপিক সেন্টেন্সে। ফর এক্সাম্পল, আমাদের একটা টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তাহলে ট্রি প্লান্টেশনটা কেন গুরুত্বপূর্ণ, কোন কোন কারণে, ধরো আমি 3-4টা কারণ নিলাম, সেই কারণগুলো আমার এখানে বলে দিতে হবে, এবং তখন আমাদের এটা টপিক সেন্টেন্স হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ আমরা যে 3টা বা 4টা কারণ নিলাম, পয়েন্ট নিলাম, কি কি কারণে ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেইগুলো আমার সাপোর্টিং সেন্টেন্সে আলোচনা আসবে। বলছে মূল টপিকের ব্যাপারে লেখকের বক্তব্য বা কন্ট্রোলিং আইডিয়া, অর্থাৎ কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে যে মূল পয়েন্টগুলো বললাম 3টি বা 4টি থাকবে, এই কন্ট্রোলিং আইডিয়াকে ব্যাখ্যা করতে হয়। এক্ষেত্রে সাপোর্টিং সেন্টেন্সের সঙ্গে অন্তত একটি এক্সাম্পল বা রিজনিং রেজাল্ট থাকতে হয়। অর্থাৎ আমি যখন একটা ক্লেম করব, কোনো একটা পয়েন্ট বলবো, তার সাপেক্ষে আমাকে পর্যাপ্ত এক্সাম্পল দিতে হবে, রেজাল্ট বলতে হবে, তখন আমার সেটা অ্যাকসেপ্টেবল হবে। সর্বশেষ আমাদের কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ কনক্লুডিং সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব, আমরা শেষ বাক্যটা কিভাবে লিখব, এটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে সামারাইজেশন পদ্ধতি, একটি হচ্ছে কমেন্টারি পদ্ধতি। তাহলে সামারাইজেশন পদ্ধতি কি, পুরো প্যারাগ্রাফে ব্যাখ্যাকৃত কন্ট্রোলিং আইডিয়াগুলোকে সামারি করার মধ্য দিয়ে, অর্থাৎ আমি ওই যে 3টি বা 4টি যে পয়েন্ট নিয়েছি, মূল আইডিয়া ডিসকাস করেছি, এই পয়েন্টগুলোকে আমি কি করব, সামারি করে দেব খুবই সংক্ষেপে একটা বাক্যে, এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় হচ্ছে কমেন্টারি। কমেন্টারি শব্দটা আসছে কোত্থেকে, কমেন্ট থেকে, অর্থাৎ লেখকের কোনো সাজেশন বা কমেন্ট করার মধ্যে প্যারাগ্রাফটি শেষ। অর্থাৎ এই প্যারাগ্রাফটা নিয়ে আমার অবজারভেশন, আমার ব্যক্তিগত অভিমত, আমার মূল্যায়ন, এই বিষয়গুলো দিয়ে শেষ করা, এটা হলো কমেন্টারি। সো আমাদের যেটা হয়, কমেন্টারি চাইতে সামারাইজেশন পদ্ধতিটা লেখাটা সহজ, কারণ আমরা যেই টপিক সেন্টেন্সটা লিখেছি সেই টপিক সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজ করে সামারাইজেশনে লিখে দিতে পারি, এবং এটা অল্প সময়ে দ্রুত লিখে দেওয়া সম্ভব। তাহলে ক্লিয়ার কিনা, আমরা স্ট্রাকচার টপিক সেন্টেন্স ডিসকাস করলাম, বডি পার্টে এসে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে 3টি বা 4টি আলোচনা করলাম, এবং সর্বশেষে আমাদের কনক্লুডিং সেন্টেন্স, এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন দেখলাম। চলো আমাদের পরের পয়েন্টটা আমরা চলে যাই। আচ্ছা, আমরা ফিচারের 5টি ফিচারের মধ্যে স্ট্রাকচার দেখেছি, আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড। কি কি ট্রানজিশনাল ওয়ার্ড হতে পারে? এখন ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস বিভিন্ন রকমের হয়, কিছু কারণ বোঝায়, কিছু নতুন আইডিয়া যুক্ত করে, কিছু বৈপরীত্য বোঝায়। এগুলো ভিত্তি করে প্যারাগ্রাফের টাইপের উপরে। আমরা নেক্সট কোনো একটা ক্লাসে প্যারাগ্রাফের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্যারাগ্রাফগুলো বিভিন্ন রকমের আছে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট, আর্গুমেন্টেটিভ। সো বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন রকমের ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহৃত হয়। আমরা যখন নতুন কিছু ইন্ট্রোডিউস করি, নতুন ইনফরমেশন অ্যাড করি, সেই ক্ষেত্রে আমরা ফার্দার মোর, মোর ওভার, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, বিসাইডস, এই কানেক্টরসগুলো আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, টু ইলাস্ট্রেট। যখন আমরা ডিফারেন্স বা অপোজিশন বলি, ভিন্ন কিছু বলি, বৈপরীত্য বলি, তখন আমরা however, on the other hand, conversely, nevertheless, yet, in spite of, in contrast, though,
অলদো এইগুলো ব্যবহার করতে পারি। কজ অ্যান্ড ইফেক্ট যখন বোঝাই, কারণ এবং ফলাফল বোঝাই, তখন আমরা দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, হেন্স, দাস এইগুলো ব্যবহার করতে পারি। সিকোয়েন্স অফ অর্ডার ধারাবাহিকতা বোঝাতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট, দেন, এইটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিকোয়েন্সটা আমাদের প্যারাগ্রাফে লেখায় এইটা বেশি ব্যবহৃত হবে। সর্বশেষ কনক্লুশন বা সামারির ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? কনক্লুডিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইন কনক্লুশন ব্যবহার করতে পারি, টু সাম আপ ব্যবহার করতে পারি, ইন সামারি অ্যান্ড ফাইনালি। এই কানেক্টরসগুলো বা ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করব। সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো আমরা শুরুতে যে 5টা ফিচারের কথা বলেছি, আমরা তার পূর্ণাঙ্গ একটা ধারণা পেলাম। আমরা স্ট্রাকচার শিখলাম, আমরা কন্টেন্ট তো জানি, আমরা কোহেরেন্সও পারলাম, আমাদের নতুন টপিক ছিল ট্রানজিশনাল ওয়ার্ডস, সেটা কোনগুলো হয় দেখেছি, এবং আমরা কিভাবে ব্যবহার করব আমরা এখন সেটা দেখব। তার আগে আমরা যে নর্মালি গতানুগতিক ওয়েতে আমরা যেভাবে প্যারাগ্রাফগুলো লিখি স্কুল কলেজে বা স্টিল যারা ভর্তি পরীক্ষা দেয় তারাও যে প্যারাগ্রাফগুলো লিখি আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে শিখে এসে, সেই রকম একটা প্যারাগ্রাফ এখানে আমরা দিয়েছি। আমরা নাম দিয়েছি রংলি রিটেন প্যারাগ্রাফ, কারণ এটা তো সঠিকভাবে লেখা হয়নি, স্ট্রাকচার মেনটেন করে লেখা হয়নি। তাহলে আমরা কেন রংলি বলছি? প্রথম কথা, আমরা মনে রাখবো টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাদের টাইটেলটা যদিও এখানে আমরা ঠিকভাবে লিখেছি, অনেকেই টাইটেল দেওয়ার ক্ষেত্রে যেটা করে, যে বিষয়টা, টাইটেলের ক্ষেত্রে কেউ এখানে ট্রি প্লান্টেশনকে টিটা ছোট হাতের লেখে, পিটাকে ছোট হাতের লেখে। মনে রাখবা টাইটেল সব সময় ক্যাপিটালাইজড হয় শুধুমাত্র আর্টিকেল, প্রেপোজিশন, কনজাংশন। আর্টিকেল, প্রেপোজিশন এবং কনজাংশন, এই 3টা বিষয় ব্যতীত অন্যান্য সমস্ত পার্টস অফ স্পিচ শব্দ সবসময় ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ ইম্পর্টেন্সের আই বড় হাতের হবে, ট্রি প্লান্টেশনের টি বড় হাতের হবে, প্লান্টেশনের পি বড় হাতের হবে। কখনোই ছোট হাতের শব্দ দিয়ে লেখা যাবে না। ইভেন শুধুমাত্র প্যারাগ্রাফে না, তোমাদের কমপ্লিটিং স্টোরি বা অন্যান্য যেই টপিকেই তোমরা টাইটেল দিবা, এই ফরম্যাটটা স্মরণ রাখবে। আচ্ছা, খেয়াল করো, এখানে বলছে tree plantation means planting trees more and more. Trees help in maintaining the ecological balance. They absorb carbon dioxide and release oxygen, which is essential for all living beings. They also provide shelter to numerous species, thus preserving biodiversity. Trees offer various gifts to humanity, such as fruits, timber, medicinal herbs that contribute to economic and social well-being. Trees act as a natural shield against environmental hazards. They prevent soil erosion, reduce floods, and moderate the climate. Therefore, tree plantation not merely an act of greenery but a crucial step toward protecting the planet, ensuring a sustainable future for the coming generation. খেয়াল করো, আমরা বলেছি 5টা বিষয় থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমাদের স্ট্রাকচার। খেয়াল করো, এখানে কোনো স্ট্রাকচার মেনটেন করা হয় নাই, কোনো টপিক সেন্টেন্স পাচ্ছি না আমরা শুরুতে, যেটা দেখে আমরা বলবো যে আমাদের কোন কোন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো এখানে বলা আছে। দ্বিতীয় বিষয় খেয়াল করো, আমার টপিক ছিল ট্রি প্লান্টেশন এবং আমার কন্ট্রোলিং আইডিয়া ছিল ইম্পর্ট্যান্ট। আমাকে ট্রি প্লান্টেশন নিয়ে লিখতে বলা হয় নাই, কিন্তু তা আমি লিখতে পারবো না গাছ কত রকমের, গাছ কিভাবে জন্মায়, গাছ কিভাবে রোপণ করতে হয়, এগুলো আমি এখানে বলতে পারবো না। আমাকে প্যারাগ্রাফ স্পেসিফিক্যালি কন্ট্রোল করে দেওয়া হয়, এটাকে বলা হয় কন্ট্রোলিং আইডিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 সাল থেকে 19-20 সেশন থেকে রিটেন শুরু হয়েছে। তোমরা দেখবা এই পর্যন্ত যে 6টি প্যারাগ্রাফ এসেছে, এর মধ্যে প্রত্যেকবারই প্যারাগ্রাফের টাইটেলগুলোতে কন্ট্রোলিং আইডিয়া থাকে। যেমন প্রথম বছর এসেছিল সিগনিফিক্যান্স অফ দ্য 7th মার্চ স্পিচ, 7ই মার্চের ভাষণের গুরুত্ব, তাহলে সেখানে সিগনিফিক্যান্স ছিল কন্ট্রোলিং আইডিয়া। এরপরে আসলো কনসিকুয়েন্সেস অফ কোভিড অন ট্যুরিজম, তাহলে কনসিকুয়েন্স ফলাফল চেয়েছে। লাস্ট 2 বছরে কি আসলো দেখো, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, তাহলে ম্যানারের গুরুত্ব চাচ্ছে। লাস্ট ইয়ারে আসলো হাউ এডুকেশন শেপস অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে কিভাবে ব্যক্তিকে
শেপ দেয়, একটা রূপ দেয়, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে আমাদের কন্ট্রোল করে, একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে। So, আমাদের এখানে টপিক হচ্ছে ট্রি প্লান্টেশন এবং কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে ইম্পর্টেন্স। আমি শুধুমাত্র এখানে ট্রি প্লান্টেশনের গুরুত্ব নিয়েই বলবো, অতিরিক্ত একটি শব্দও ব্যবহার করা যাবে না, কারণ আমার তো অত সময় নেই, অত জায়গা নেই। যারা ঢাবিতে পরীক্ষা দিবে তাদের জন্য মাত্র এক পেজ, আর এরকম একটা পেজ থাকে জায়গা, এবং পরের পেজের এতটুকু জায়গা থাকে। তোমার টাইম হচ্ছে প্যারাগ্রাফের জন্য 10 থেকে সর্বোচ্চ 11 মিনিট, তাহলে তুমি কত বড় লিখবে? মাইন্ড ইট। যেখানে ছিলাম আমরা, সো আমাদের শুধুমাত্র গুরুত্ব নিয়ে লিখতে হবে। আর এইখানে শুরু করা হয়েছে কি দ্বারা? ট্রি প্লান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রি, গাছ লাগানো মানে কি? আরে ভাই, গাছ রোপণ মানে তো আমার এখানে চাই নাই, বলার দরকার নেই। আমার শুরু হবে টু দা পয়েন্টে, অর্থাৎ কেন গুরুত্বপূর্ণ, 3টা বা 4টা আমরা কারণ বের করব। তাহলে শুরুতেই টপিক সেন্টেন্স নাই, কন্টেন্ট মোটামুটি ঠিক আছে, কারণ কন্টেন্ট লিখলে সবাই ঠিক থাকে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, ট্রানজিশনাল ওয়ার্ডস। দেখো, একটিও কোথাও ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস নাই। আমরা যতগুলো কানেক্টরস পড়েছি টেবিলে, তার কোনোটার এখানে অ্যাপ্লিকেশন নাই। তাহলে এখানে সেই স্ট্রাকচারে নাম্বার পাবে না, কানেক্টরস বা ট্রানজিশনাল ওয়ার্ডসের ব্যবহারে নাম্বার পাবে না। 5 নাম্বার সে অটোমেটিক্যালি মাইনাস নাই হয়ে গেছে। এখন এই প্যারাগ্রাফটাকে মূল্যায়ন করা হবে কতর উপরে? 5-এর উপরে। এখন 5-এর উপরে তুমি সর্বোচ্চ কত দিবা? ধরো 4ই দিলা হাইয়েস্ট, তাহলে তুমি 4 পাইলা মাত্র। তোমার এখানে যদি স্ট্রাকচার থাকতো বেড়ে যাইতো 3, তোমার এখানে যদি ট্রানজিশনাল ওয়ার্ড থাকতো আরো মিনিমাম 1.5 বাড়তো, 1.5, তাহলে টোটাল হইতো কত? 8.5। তো বুঝতেই পারছো আমাদের স্ট্রাকচার, ট্রানজিশনাল ওয়ার্ডস ইম্পর্টেন্ট। তাহলে আমরা পারফেক্টলি কিভাবে লিখতে হবে, কারেক্টলি, সঠিকভাবে, নির্ভুলভাবে লিখতে হবে, সেটাতে আমরা ফিরে যাচ্ছি। ওকে, এখন আমরা দেখব a practical approach to a paragraph writing. সো কিভাবে সঠিকভাবে লিখব, আমাদের কি কি পয়েন্ট আগে রেডি করতে হবে। আমরা একটা টপিক পাওয়ার সাথে সাথে আমাদের ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্ম মানে কি? ব্রেনের মধ্যে ঝড় উঠবে? হ্যাঁ, ব্রেনের মধ্যে অবশ্যই ঝড় উঠবে, অর্থাৎ তোমার ব্রেনে আইডিয়া চিন্তা করতে হবে। ট্রি প্লান্টেশন নাম শোনার সাথে সাথে আমরা এইভাবে একটা ব্রেন স্টর্মিং আইডিয়া জেনারেট করব। আমরা কি কি আইডিয়া পাই? সাপোজ অক্সিজেন দেয়, হ্যাঁ, আমাদের একটা মাথায় আসলো। আমাদের মাথায় আসলো কার্বন ডাইঅক্সাইড, CO2 গ্রহণ করে নেয়। আমাদের মাথায় আসলো বিভিন্ন ফল দেয়, বিভিন্ন কাঠ দেয়, জ্বালানি দেয়। এইভাবে আমরা ব্রেন স্টর্মিং করব। আমাদের আরো মাথায় আসলো এরা মেডিসিন দেয়, হ্যাঁ, আমাদের মাথায় আসলো এরা আমাদেরকে ক্যালামিটি থেকে রক্ষা করে। সো এইভাবে আমরা টপিক পাওয়ার সাথে সাথে ব্রেন স্টর্ম করব, আইডিয়া জেনারেট করব। তাহলে আমরা অনেকগুলো আইডিয়া পেয়ে গেছি। এখন এই আইডিয়াগুলো থেকে আমরা বাছাই করে বেস্ট 3টি বা 4টি পয়েন্ট তৈরি করব, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। কারণ ব্রেন স্টর্মিং করলে আমি প্যারাগ্রাফে যা আইডিয়া লাগবে, ইনফরমেশন লাগবে, সেইগুলো আমি জেনারেট করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। অর্থাৎ কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে আমরা ব্রেন স্টর্মিং এর ফলে যে 1টি, 2টি, 3টি, 4টি যে পয়েন্ট পাবো, সেইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলিং আইডিয়া। কোন কোন পয়েন্ট নিয়ে আমরা লিখব, ঠিক আছে? এরপরে আমাদের সাপোর্টিং সেন্টেন্স। এই কন্ট্রোলিং আইডিয়াগুলোকে নিয়ে বডি পার্টে গিয়ে আমরা সাপোর্টিং সেন্টেন্সগুলো লিখব, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এইভাবে। এবং সর্বশেষ আমরা কনক্লুডিং সেন্টেন্স লিখে প্যারাগ্রাফটা সমাপ্তি করব। এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে আমরা এখন একটা পারফেক্ট স্ট্রাকচারে লেখা একটা প্যারাগ্রাফ পড়ছি। আমাদের আগে যেই রংলি রিটেন প্যারাগ্রাফটা ছিল, ভুলভাবে লিখিত যে প্যারাগ্রাফটা ছিল, সেটাকে আমরা একাডেমিক্যালি কারেক্ট করে ট্রানজিশনাল ওয়ার্ড যুক্ত করে আমরা লিখছি। খেয়াল করো, প্রথমে থাকবে আমাদের কি? টপিক সেন্টেন্স। তাহলে আমাদের টপিক সেন্টেন্স লিখছি আমরা এই প্যারাগ্রাফটা। ট্রি প্লান্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, 1 নাম্বার পয়েন্ট, প্রোভাইডিং ভেরিয়াস এলিমেন্টস, দ্বিতীয়ত, অ্যান্ড প্রোটেক্টিং ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, এটা আমাদের 3 নাম্বার আইডিয়া। তাহলে আমরা ব্রেন স্টর্মিং এর ফলে 3টি আইডিয়া নিয়েছি। প্রথম আইডিয়া হচ্ছে এটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে, দ্বিতীয়ত আমাদের ভেরিয়াস এলিমেন্টস প্রোভাইড করে, এবং তৃতীয়ত এরা প্রোটেক্ট করে আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে। তাহলে আমার পারফেক্ট টপিক সেন্টেন্স।
এখন যে কেউ যে টপিক সেন্টেন্সটা যখনই পড়বে সে বুঝে যাবে আমার টপিক কি, ট্রি প্লান্টেশন। আমার কন্ট্রোলিং আইডিয়া কি, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বিকজ অফ একটা আমার কানেক্টরস। কি কি কারণে? ইকোলজিক্যাল ব্যালেন্স এক নাম্বার কারণ, 2 নাম্বার প্রোভাইডিং ভেরিয়াস এলিমেন্টস, তৃতীয়ত প্রোটেক্টিং ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস। এখন টিচার বুঝবে আমি এই 3টি পয়েন্ট আমি বডি পার্টে আলোচনা করব। এই জন্যে টপিক সেন্টেন্সটাকে বলা হয় ম্যাজিক্যাল সেন্টেন্স। অর্থাৎ টিচার একটি সেন্টেন্স পড়ে বুঝে যাবে আমার পুরো প্যারাগ্রাফে কি আছে। দ্বিতীয় বিষয়, টপিক সেন্টেন্সে যখন আমি এই 3টা পয়েন্ট বলে দিয়েছি, আইডিয়া বলে দিয়েছি, আমি কিন্তু বডি পার্টে গিয়ে নতুন কোনো আইডিয়া অ্যাড করতে পারবো না। আমি শুরুতেই ডিসক্লেইমার দিয়ে দিয়েছি, স্যার আমি এখন এই 3টা পয়েন্টের আলোকে, কারণ আরও অনেক কারণ আছে ট্রি প্লান্টেশনের, বাট আমি এই 3টি পয়েন্ট বাছাই করেছি, এখন আমি এই 3টি পয়েন্টের আলোকে আলোচনা করব। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা বডি পার্টে চলে আসলাম। আমাদের সাপোর্টিং সেন্টেন্স 1, সাপোর্টিং সেন্টেন্স 1-এ আমাদের ছিল ট্রি, এক নম্বর ছিল ইকোলজিক্যাল ব্যালেন্স মেইনটেইন করে। বললাম ট্রিজ হেল্প ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। আমি এখানে খুবই সহজ ভাষায় লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। তো কারণ একবার বুঝে গেলে নিজেরা পরে ভারী ভারী শব্দ ব্যবহার করে, ভারী ভারী সেন্টেন্স ব্যবহার করে লিখতে পারবা। বাট একটা বিষয় সর্বশেষ তুমি মাথায় রাখবে, খুব ভারী ভারী শব্দ, জার্গন, ভোকাবুলারি ব্যবহার করলেই নাম্বার পাওয়া যায় না। টিচাররা সবসময় চায় স্টুডেন্টের কাছে একটা সম্মানজনক শব্দ, মানে মোটামুটি একটা শব্দ তুমি পারলেই হলো, বাট লেখাটা যাতে নির্ভুল হয়। সো ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কত ভারী ভারী শব্দ ব্যবহার করছো, কঠিন কঠিন শব্দ ব্যবহার করছো, এটা মাথায় কোনোদিন রাখবে না। সো আমরা লিখলাম সহজ ভাষায় ট্রিজ হেল্প ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। আমরা দাবি করলাম। এখন আমরা বলেছিলাম যে আমরা যখন সাপোর্টিং সেন্টেন্স দাবি করব এরপরে আমাদেরকে এক্সাম্পল দিতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি। কি বলছি? ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন হুইচ ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস। যে গাছ হচ্ছে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, যেটা হচ্ছে সমস্ত প্রাণীর জন্য ইম্পর্টেন্ট। আরও একটা সেন্টেন্স বললাম, দে অলসো প্রোভাইড শেল্টার টু নিউমেরাস স্পিসিস অ্যান্ড দাস প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি। এইভাবে জীব বৈচিত্র্যকে রক্ষা করে। তাহলে বিষয়টা প্রমাণিত হলো। যারা ডিবেট করেছো, কেউ যদি ডিবেট করো, ডিবেটের শুরুতে আমাদের ক্লেম করতে হয় এবং ক্লেম করার পরে আমাদের প্রমাণ দিতে হয়। সো প্যারাগ্রাফটা ওয়ান কাইন্ড অফ আর্গুমেন্ট। আমি বললাম স্যার এটা আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে। কিভাবে করে? আমি এখন এক্সাম্পল দিতে হবে, সেই এক্সাম্পলটা আমরা দিলাম। সেম ভাবে আমাদের দ্বিতীয় আইডিয়া কি ছিল? বিভিন্ন আমাদের গিফট দেয়, এলিমেন্টস দেয়। তাহলে দেখো বলছে ট্রিজ অফার ভেরিয়াস গিফটস টু হিউম্যানিটি। আমাদেরকে বিভিন্ন রকমের গিফট দেয়, উপহার দেয়। কি কি? সাচ অ্যাজ ফ্রুটস, টিম্বার, মেডিসিনাল হার্বস অ্যান্ড দ্যাট কন্ট্রিবিউট টু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এটা আমরা ক্লেম করলাম, আমাদের এক্সাম্পল দিতে হবে। চলো আমরা এক্সাম্পল দিচ্ছি। Many people earn their livelihood by in wood related business. সো অনেক মানুষ কি করে, এই যে কাঠ দিচ্ছে, জ্বালানি দিচ্ছে, এগুলো ব্যবহার করে তারা জীবিকা নির্বাহ করছে, তাদের সংসার চালাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে, এই সব বিষয়। আমাদের তৃতীয় সাপোর্টিং সেন্টেন্স ছিল কি? আমাদের আইডিয়া ছিল এরা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাহলে আমরা বলছি ট্রিজ অ্যাক্ট as a natural shield against environmental hazards. সো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এরা একটা প্রতিরোধক হিসেবে কাজ করে, বাধা শক্তি হিসেবে কাজ করে। চিন্তা করো তো আমাদের সুন্দরবনের কথা, যদি না থাকতো দক্ষিণের জেলাগুলোর অবস্থা কি হইতো? বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, এই জেলাগুলো কি ভয়ঙ্কর অবস্থা হইতো। যখনই ঘূর্ণিঝড় হয় সুন্দরবন এটাকে দুর্বল করে দেয়, গাছগুলো যখন বন্যা হয় পানিকে বাধা দেয়। সো তখন উপকূলগুলো আমাদের রক্ষা পায়। সো ঠিক একইভাবে গাছগুলো আমাদের কাজ করে। আমরা এক্সাম্পল দিতে হবে আমাদের। সো আমরা এক্সাম্পল দিচ্ছি যে দে প্রিভেন্ট সয়েল ইরোশন, রিডিউস ফ্লাড, বন্যাকে কমিয়ে দেয়, মাটি ক্ষয় রক্ষা করে, অ্যান্ড মডারেট দ্য ক্লাইমেট, জলবায়ুকে মডারেট রাখে। তাহলে হ্যাঁ, এখন প্রমাণিত হলো এরা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাহলে আমরা 3টা সাপোর্টিং সেন্টেন্স 3 ভাবে বললাম, প্রত্যেকটার আন্ডারে আমরা এক্সাম্পল রেখেছি। সর্বশেষ আমাদের কনক্লুডিং সেন্টেন্স আমরা সামারাইজেশন পদ্ধতি থেকে প্রেফার করি, লেখাটা সহজ, আমরা সেই পদ্ধতিতে লিখেছি। ট্রিজ আর ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ ফর এডুকেশনাল ব্যালেন্স, ডিফারেন্ট গিফটস
অ্যান্ড প্রোটেকশন ফ্রম ডিজাস্টার্স। সো তিনটা পয়েন্টকে আমরা প্যারাফ্রেজ করে সংক্ষেপে লিখে দিয়েছি, আমাদের প্যারাগ্রাফ শেষ। তাহলে দেখতেই পারছো যে আমরা খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম। আগে ব্রেইনস্টর্ম করে আইডিয়া পেয়েছি, আইডিয়াটাকে দিয়ে কষ্ট করে একটা টপিক সেন্টেন্স লিখেছি। টপিক সেন্টেন্স লেখা মানে আমাদের 80% কাজ শেষ। শুধু দেখে দেখে ম্যাথের মতো ইকুয়েশন মেলাবো, 1 নম্বরে পয়েন্ট বলবো, 2 নম্বর পয়েন্ট বলবো, 3 নম্বর পয়েন্ট বলবো এবং কনক্লুশন টানবো। অনেকে বলতে পারো ভাই প্যারাগ্রাফ তো একটা প্যারায় হয়, আপনি এখানে কতগুলো প্যারাগ্রাফ করছেন। আমি এটাকে তো প্যারাগ্রাফ আদলে লিখি নাই, এটাকে জাস্ট একটা আউটলাইন ভেঙে ভেঙে দেখিয়েছি যে কিভাবে আমরা ধাপে ধাপে কাজগুলো করব। এখন এই সেম বিষয়টাকে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ প্যারাগ্রাফে লিখবো খাতায়, একটা সিঙ্গেল প্যারাতে, সেইটা কি হবে। আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমি একটাও ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করি নাই পয়েন্টগুলোতে, শুধুমাত্র উপরে বিকজ অফ একটা আছে। তাহলে ট্রানজিশনাল ওয়ার্ডস এবং প্যারাগ্রাফ ফরম্যাটে এটা রিয়েল প্যারাগ্রাফ কি হবে সেটা আমরা এখন দেখলে আমাদের প্যারাগ্রাফের কাজ শেষ। পারফেক্ট, আমরা পেয়ে গেছি। সো আমাদের টাইটেলের ক্ষেত্রে আবার রিমাইন্ড দিচ্ছি, টাইটেলগুলো সবসময় প্রিপোজিশন, আর্টিকেল এবং হচ্ছে কনজাংশন, তিনটা বিষয় ব্যতীত সবগুলো সবসময় ক্যাপিটালাইজড হবে। আমরা রেখেছি ইম্পর্টেন্স, অফটা প্রিপোজিশন, অফটা প্রিপোজিশন, এই জন্য ছোট হাতের, ট্রি বড় হাতের, প্লান্টেশন বড় হাতের। টাইটেল নিয়ে ভুল করবে না কেউ, টাইটেলটা আমরা মিডল অ্যালাইনমেন্টে সবসময় মাঝখানে রাখার চেষ্টা করব। তাহলে পড়ছি আমরা, tree plantation is very much important because of maintaining ecological balance, providing various elements and protection from natural calamities. আমাদের ওই যে আগে যে সেন্টেন্সগুলো পড়েছি ওইগুলোই আছে। যখন আমরা প্রথম সাপোর্টিং আইডিয়াটা লিখব তখন তো আমাদের একটা কানেক্টরস লাগবে, আমরা ব্যবহার করছি ফার্স্ট অফ অল, প্রথমত ট্রিজ হেল্প ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স করে। এখন কিভাবে আমরা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিতে আমরা শুরু করলাম একটা ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে, ফর এক্সাম্পল। এছাড়াও তোমরা লিখতে পারো ফর ইনস্ট্যান্স, আরও আছে। তো ফর এক্সাম্পল দিয়ে বললাম, দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন হুইচ ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস। দে অলসো প্রোভাইড শেল্টার টু নিউমেরাস স্পিসিস, দাস প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি। এখানে আমাদের 1 নম্বর আইডিয়াটা শেষ, আমরা একটু আগে সেটা দেখেছি। তাহলে আমরা যখন দ্বিতীয় আইডিয়াটা শুরু করব, আমরা দ্বিতীয় একটি কানেক্টরস বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করব। আমরা শুরু করছি সেকেন্ডলি দিয়ে। সো সেকেন্ডলি পরেই টিচার বুঝে যাবে এইখান থেকে আমার দ্বিতীয় বা 2 নম্বর আইডিয়াটা শুরু হচ্ছে। আমরা বলছি ট্রিজ অফার ভেরিয়াস গিফটস টু হিউম্যানিটি সাচ অ্যাজ, আরেকটা কানেক্টরস এক্সাম্পল দিতে বাক্যের মধ্যে, মনে রাখবা কানেক্টরসে বাক্যের মধ্যে যখন তুমি উদাহরণ দিবা তখন তুমি সাচ অ্যাজ অথবা লাইক ব্যবহার করো, আর যখন বাক্যের শুরুতে এক্সাম্পল দিবা তখন হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, এগুলো ব্যবহার করতে হবে। So such as fruits, timber, medicinal herbs that contribute to economic and social well-being. এখন আমরা একটা এক্সাম্পল দিব, আমরা এক্সাম্পল দিচ্ছি টু ইলাস্ট্রেট। টু ইলাস্ট্রেট মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মেনি পিপল আর্ন দেয়ার লাইভলিহুড বাই উড রিলেটেড বিজনেস। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পয়েন্টটি শেষ। আমাদের তৃতীয় পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট, যেহেতু সর্বশেষ পয়েন্ট আমরা আর থার্ডলি বলবো না, আমরা এটাকে লাস্টলি বলছি, সর্বশেষ। সো টিচার লাস্টলি দেখেই বুঝে যাবে আমরা এখন তৃতীয় পয়েন্ট নিয়ে কথা বলছি। ট্রিজ অ্যাক্ট অ্যাজ আ ন্যাচারাল শিল্ড এগেনস্ট এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। উদাহরণ দিব, এক্সাম্পল বলছি ফর ইনস্ট্যান্স। খেয়াল করো 3বার উদাহরণ দিতে 3 ধরনের কানেক্টরস ব্যবহার করেছি। প্রথমবার ব্যবহার করেছিলাম ফর এক্সাম্পল, দ্বিতীয়বার টু ইলাস্ট্রেট, তৃতীয়বার ব্যবহার করলাম ফর ইনস্ট্যান্স। তোমরাও চাইলে একটা ফরম্যাট, এই সেম ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারো, কারণ মজার বিষয় আমাদের স্টুডেন্ট একটা নিজেদের খুব পাণ্ডিত্য জাহির করার জন্যে নতুন নতুন স্ট্রাকচার ফলো করতে চায়। ভাই মনে রাখবা, পরীক্ষায় টিচার একটা প্যারাগ্রাফ দেখবে, তোমার একটা আউটপুট দেখবে, সে জানবে না তুমি কয়শোটা স্ট্রাকচার জানো। সো তুমি একটা স্ট্রাকচার পারফেক্টলি মাস্টার হও একটা স্ট্রাকচারে, এটা দিয়ে লেখো বারবার, তোমার স্ট্রাকচার মাথায় ঢুকে যাবে, তুমি নির্ভুলভাবে পরীক্ষায় লিখে আসবা, 8-9 পেয়ে যাবা। সো হোয়াট, সো তুমি চাইলে এই সেম ফরম্যাটটা ফলো করতে পারো। ফর ইনস্ট্যান্স, দে প্রিভেন্ট সয়েল ইরোশন, রিডিউস ফ্লাডস অ্যান্ড মডারেট দ্য ক্লাইমেট। আমাদের এখানে তৃতীয় আইডিয়া শেষ। তাহলে আমাদের বডি পার্ট শেষ, আমাদের সর্বশেষে কি লিখতে হবে, আমাদের কনক্লুডিং সেন্টেন্স।
তাহলে আমরা একটা সমাপ্তিসূচক ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করছি টু সাম আপ। টু সাম আপ, তোমরা চাইলে ইন সামারি, ইন কনক্লুশন ব্যবহার করতে পারো। সো টু সাম আপটা সুন্দর আমার কাছে, এই জন্য এটা ব্যবহার করলাম। ট্রিজ আর ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ ফর ইকোলজিক্যাল ব্যালেন্স, ডিফারেন্ট গিফটস অ্যান্ড প্রোটেকশন ফ্রম ডিজাস্টার্স। আমাদের প্যারাগ্রাফ লেখা শেষ। সো আরেকবার একটু নোটিস করো সংক্ষেপে। আমরা শুরুতে টপিক সেন্টেন্স দিয়েছি, আমাদের তিনটা আইডিয়া আছে। আমরা বডি পার্টে ফার্স্ট অফ অল বলে প্রথমটা, সেকেন্ডলি বলে সেকেন্ড পয়েন্ট, লাস্টলি বলে লাস্ট পয়েন্টটা আলোচনা করেছি। প্রত্যেকটা আন্ডার এক্সাম্পল দিয়েছি এবং সর্বশেষ আমরা সমাপ্তিসূচক বাক্যকে টু সাম আপ দিয়ে শেষ করেছি। এবং এইভাবে আমাদের প্যারাগ্রাফটা আমরা শেষ করলাম। এবং 100%লি এটা একটা একাডেমিক প্যারাগ্রাফ এবং এটা লিখলে টিচার আউট অফ 10 যেহেতু দিবে না, 8 বা 9 দিতে সে বাধ্য। তো তাহলে মোটামুটি আমরা প্যারাগ্রাফে একটা মাস্টারি অর্জন করলাম, আমরা একটা পাণ্ডিত্য অর্জন করলাম। আশা করি তোমরা যখন রেগুলার প্র্যাকটিস করবে, একটা বিষয় মনে রাখবে, রিটেন কোনোদিন থিওরি পড়ে হয় না। ক্রিকেট খেলা যেমন বই পড়ে হয় না, সাইকেল কীভাবে চালাতে হয় বই পড়ে শেখা যায় না, একইভাবে প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণে লিখতে হবে। তুমি যখন 10টা 20টা 30টা প্যারাগ্রাফ লিখবে, তখন তোমার দখলে আসবে, কারণ তোমার বাক্য ভুল হবে, সেন্টেন্স সাজাতে গিয়ে ভুল হবে। বারবার লিখলে এই সমস্যাগুলো কেটে যাবে। তো আশা করি তোমরা স্ট্রাকচারটা বারবার দেখে ক্লাসটাকে রিপিট করে বারবার পজ করে কোন জায়গাটা কিভাবে লিখতে হবে তোমরা ফোকাস করো এবং বারবার লেখার চেষ্টা করো। আর এরপরে যদি অসুবিধা হয়, আমাদের যেই পেজ আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের এখানে নক দাও। চাইলে তোমরা তোমাদের লেখাও দেখাতে পারবে। আমাদেরকে নক দাও, কমেন্ট করো, কিংবা মেসেঞ্জারে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দাও, আমরা তোমাদেরকে ফিডব্যাক দিব, এতটুকু আশ্বস্ত করছি। আর তাহলে মোটামুটি ঠিক আছে, আমরা প্যারাগ্রাফ ক্লাসটা আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আশা করি তোমরা উপকৃত হবে এবং কমেন্টে জানাবে আমাদের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং তোমরা এরপরে কোন টপিকের উপরে ক্লাস চাও তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমরা সেই ক্লাস নিয়ে চলে আসবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।